আছে কত মায়া মমতা ভালোবাসা দায়িত্ব কর্তব্য মায়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর সেই সন্তানের প্রতি মায়ের যে কতটা মায়া থাকে একমাত্র মা গর্ভে ধারণ করার পর সেই সন্তানের প্রতি মায়ের যতটা মমতা থাকে না এই পৃথিবীতে আর কোনো মানুষের না থাকে না। আমি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমার হৃদয়ে আছে কত মায়া মমতা ভালোবাসা তাই তো একটা সন্তানকে সেই ছোট্ট থেকে করে মানুষ করে
ভারত মাতাকে রক্ষা করে আজ একটু নিশ্চিন্তে বিশ্রাম করছে। তোমরা তোমরা কথা বলছো, তোমরা বলো না, তুমি কি কথা বলো না? ও যে ঘুমিয়ে পড়েছে গো, ও যে ঘুমিয়ে পড়েছে। পাকিস্তান ছিল দুই আগাতে মারা গেছে, কলকাতা মারা গেছে। আমরা জানি না স্বাধীনতা দিবসের দিন, ওই স্বাধীনতা দিবসের দিন তোমাদের ছবিতে মালা দিয়ে কত ডিজে ঢাক ঢোল বাজে টমটমে মদের মতন আমার স্বামী দিলে শ্মশানে যাবে জানো ওরা আজকের সমাজে প্রকৃত দেশপ্রেমীকে সম্মান জানাতে আমরা ভুলে গেছি। যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়, জীবন উৎসর্গ করে, আমরা সেই সমস্ত মানুষদেরকে একটুও সম্মান জানাই না। আমরা সম্মান জানাই তাদের যারা বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতরটা ময়লা কুশ্রী, আমরা সেই সমস্ত মানুষদেরকে সম্মান দিই। আমরা একটি ভালো ভেবে দেখি না আমরা তাদের জন্য শান্তিতে ঘুমাই, তারা আমাদের এই দেশটাকে পাহারা দেয়। আসুন আসুন আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কোন অনুষ্ঠানে আমরা সেই সমস্ত মানুষদেরকে সম্মান জানাবো যারা যারা দেশের জন্য উৎসর্গিতা, ওই সমস্ত ভারতীয় সেনাদের। আর পরি করা ঠিক হবে না, কৈলাসটাকে নিয়ে শ্মশানে দিতে হবে। চল। হ্যাঁ ভাই চল। ঠিক আছে, কেটে কেটে আজ কয়েকটা দিন হয়ে গেল তুমি কারোর সাথে কোনো কথা বলছো না। তুমি কথা না বলে আমাদের যে কারো ভালো লাগে না। কথা বলো প্লিজ, বলে একবার কথা বলো। কাকাবাবু, কাকাবাবু, এই যে আমি এইমাত্র ডাক্তারের সঙ্গে আলোচনা করে ফেললাম। কাকিমা এই ওষুধগুলো বৌদির খাওয়া দাওয়া করেছে। আর আর কি না ডাক্তারবাবু বলেছেন কিছুদিনের জন্য বৌদিকে নিয়ে কোনো ভালো পরিবেশের মধ্যে ঘুরে আনতে, মানে অচেনা পরিবেশ থেকে অচেনা পরিবেশে অন্য কিছু পরিবর্তন আনার জন্য ওই পরিবেশে নিয়ে যেতে হবে। আমি তাই করবো বিধান, আমি তাই করবো। আমার এই মেয়েকে সুস্থ করতে আমি যাবো সেই অচেনা পরিবেশে। এবারে সমস্ত দায় দায়িত্ব কতদিন আমি তোমার কাছে দিয়ে যাবো বাবা। জয় কাকাবাবু। বাবা বাবা আর বেশি একটা ঠিক হবে না। ওই ডাক্তারবাবু কথা থেকে গৌরীটা সুস্থ করে দিতে আমরা আজই রওনা দেবো ওই নোনা মাটিতে। ওই দেখ দিদি ভাই, আমাদের এই গ্রামটা কত সুন্দর। মাঠ ভরা ধান, জল ভরা পুকুর, আর মন ভরা মিষ্টি পাতা, আর ওই নীল আকাশ। সেই
তুমি যখন ছোট, তোর দাদা যখন ছোট, তখন তোর মা যখন মৃত্যু সজ্জায় ছিল, আমি তখন তাকে কথা দিয়েছিলাম তোদের দুটি ভাই বোনকে মানুষের মতো। আমি পেরেছি রে দিদি ভাই, পেরেছি। দাদু, দাদু তুমি কষ্ট পেয়ে না, কষ্ট পেয়ে না দাদু। দাদুর কষ্ট পেলে আমারও কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, সব কিছু তো মানিয়ে নিতে হবে। এটাই হয়তো আমাদের কপালে লিখন। ঠিক বলেছি দিদি ভাই, ঠিক বলেছি। কপালের লিখন কেউ কোনোদিন পাল্টাতে পারে না। না, একদম আফসোস নয় দাদু। দেখছো না, দেখো এদিকে এসো, ওই দেখো আমার দাদা সারা জীবন নদীতে নৌকা চালিয়ে জমিতে সবজি ফলিয়ে আমাদের সুখের সংসারকে কেমন জানিয়ে যাচ্ছে। আমি বলেছি দিদি ভাই, তোর দাদাকে দেবো, কোনোদিন তুই ভুল বুঝিস না। না না দাদু, আমার দাদা এমএ পাস, অথচ আমার দাদার কোনো অহংকারই নেই। সারা জীবন গ্রামের সাধারণ মানুষগুলোর সঙ্গে মিশে কখনো ওই নদীতে মাছ ধরা, তো কখনো ওই জমিতে সবজি ফলানো। এমন দাদাকে ভুল করতে তো পাপ দাদু। দিদি ভাই, ও দিদি ভাই, এই দেখ, ওই নদীতে মাছ ধরছে। তোর দাদা গঙ্গার কিনারে এদিকে যাচ্ছে। কখনো দৈরার পারি তুমি সব কোথায় চাই মাঝি আমার ভাব করিবে হকুল করি সারাদিন কাজের পর আমি যখন বাড়িতে আসি তখন তোমার মুখে দিয়ে আমি
শান্তিতে থাকতে পারি, আর দাদুর মুখের দিকে তাকিয়ে আমি শান্তিতে থাকতে পারি। দাদু দাদু আমি শান্তিতে থাকতে পারি, তুমি সব কিছু মেনে নিলেও আমি কিছু মানতে পারছি না। কেন দাদু, কেন তুমি মানতে পারছো না? এই যে তুই এমএ পাস করেছিস, অথচ তোর চাকরি নেই, মাথা খাম পায়ে ফেলে জমিতে ফসল ফলাতে হয় নৌকা চালিয়ে। দাদু দাদু, আমি তোমাকে বলেছি কি মনে আমাকে বলতে না যে আমি চাকরি করতে পারিনি, আমি শিক্ষিত করবো। আমি তো বলেছি দাদু, আমি তো বলেছি পৃথিবীতে কোনো কাজ ছোট নাই। আচ্ছা দাদু, লেখাপড়া শেখা মানে শুধু কি চাকরি করা? না না, লেখাপড়া শিখে একমাত্র উচিত লেখাপড়া শিখে প্রকৃত মানুষ বা প্রকৃত মানুষ করা যাবে। উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে মা বাবা পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যে ভুলে যাওয়া। উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া মানে কি এই সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যে ভুলে যাওয়া। উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া মানে কি আমরা মা বাবাকে বিখ্যাত করবো। উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে বিবেক মনুষ্যত্ব ঘুরে কেউ টাকার উৎপাদন শিখতে পারে। এটাই কি বর্তমান শিক্ষা? দাদা, তুই যে একটা শিক্ষা বানাতে চাইছিস সেটা তো অনেক দূরের কথা। এসো এসো, আমাদের মানুষ জানে শিক্ষা মানে একটা চাকরি, তারপরে স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সাংবাদিক, তার আবার বড় অফিসার, আর এটাই তো স্বাভাবিক। একদম ঠিক কথা বলছিস, তুই একদম ঠিক কথা। তবে তার মধ্যে এটাও ঠিক কথা, দেখ লেখাপড়া শেখা হলে চাকরি হয়। আচ্ছা, লেখাপড়া শিখে যদি চাকরি না পায়, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ হতে পারলো না, তার মানে তার শিক্ষা মুখ্য। তার মানে সে কি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? না না না, এই শিক্ষার কোনো মূল্য নেই। তাদের শিক্ষার কোনো মূল্য নেই। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার খালি তত্ত্ব দেখি, তোর তো আমার বেরোতে হবে, একটু বিশ্রাম নেই। মা বাবা কি হ্যাঁ দাদু, দাদাকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। দাদা শোন দাদা, দাদু তো একটা চিন্তা থাকবে। এবার দেখ আমাদের দু ভাই বোনকে এত লেখাপড়া শিখিয়েছে, অথচ আমরা কেউ একটা চাকরি পেলাম না। দাদুর কথা ঠিক। আচ্ছা, লেখাপড়া শিখে চাকরি করা তো নয়, আমি তো আগে বলেছি। আচ্ছা, লেখাপড়া শিখে চাকরি না করলে প্রকৃত মানুষ হয়, সেটা ভালো না। কারণ লেখাপড়া শেখা মানে একটা মানুষের উচিত লেখাপড়া শিখে তার প্রকৃত মানুষ হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন নয় প্রকৃত মানুষ হয় যেখানে এসে পরীক্ষা পদ্ধতি আর পাস আর একটা চাকরি, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে রাখে মান আর গুণ। প্রত্যেকটা মানুষের মধ্যে মান থাকে না, কারণ সব মানুষ মানুষ হয়। তাহলে সমাজটা যে অনেক অনেক সুন্দর হয়ে যেত রে দাদা। আমারই চেতনার রঙে কান্না হলো সবুজ, চলে উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। আমি গোলাপের দিকে চেয়ে বললাম, সুন্দর সুন্দর হয়েছে। গোলাপ তো সুন্দর, তাতে কি তাকাচ্ছে সুন্দর ভাবে? তবে গোলাপে কিন্তু কাটা থাকে। ওই যে বলে সুন্দর সুন্দর জিনিসে ছুটে গেলে একটু তো রিস্ক নিতেই হবে। কেমন কেমন? যেমন গোলাপ সুন্দর, কিন্তু তাতে আছে কাটা, আর ওই দোকানেও মিষ্টি খেতে ভালো, কিন্তু তাতে বসে মাছি। আচ্ছা মনে কি আমাদের আকাশের চাঁদ? চাঁদ তো সুন্দর, চাঁদে কি কখনো কলঙ্ক থাকে? হ্যাঁ হ্যাঁ থাকে। কি অমাবস্যা তবে সে সুন্দর, ঠিক তোমার মতো। চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আর সুন্দর তুমি। পৃথিবীতে দুটি কথা, তুমি আর আমার মন স্বপ্নের দিনে জীবনে
বউ শুধু বউমা নয়, ও আমাদের মেয়ে, আর মেয়ে হলে এ বাড়িতে থাকবে। হ্যাঁ, তাই তুমি আমি আমাদের মতো শাশুড়িদের বোঝানো উচিত যে ছেলে বউকে শুধু বউমা না ভেবে মেয়ে ভাবা উচিত। যাকে তুমি তাড়ানোর কথা বলছো না, সে তো আর যেতে পারবে না, কারণ ওই কস্তুরী মা হতে চলেছে। আমার দাদা চলে গেলে তুমি সম্পত্তি করে বাপের বাড়িতে গিয়ে মামলা করেছো। এদিকে আমার বড় ছেলে কৈলাস চলে গেল, তুমি আবার সংসারে আগুন ধরাবে। আমাদের শান্তির সংসারে অশান্তির আগুন ঢেলো না বোধা, এই অশান্তির আগুন ঢেলো না। আমাদের কি হলো? হলো না বুঝি। এই ধর, তোর বাবার নামে যা টাকা পয়সা ছিল, এই কলকাতার জমির উপরে তোর জন্য একটা হোটেল বানিয়েছে। এসব সংসারের সবার টাকা চুরি করে, মানে টাকাকে ঠকিয়ে। মা, তুমি তো আমার জন্য কিছু করনি, কারণ হোটেলটা আজ তোমার নামে আছে। মা, তুমি তো কি করে জানতে পারলাম না? আরে আমি তো মা। শোন, আমাদের একটা কাজ করতে হবে। বল মা, বল কি করতে হবে? ওই বউটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, কিছু বললি? তারপর ওই বউটাকে, মানে কৈলাসের বউটাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, যত সম্ভব তুই ওকে তাড়াবার ব্যবস্থা কর। করবো মা, করবো। ওর সমস্ত পরিবারের নামটাই মুছে দেবো। প্রয়োজনে টাকা কাকিমাকে বিষ খাইয়ে সমস্ত সম্পত্তি আমাদের নামে করবো। বিষ খাওয়ানোর আগে ওই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। তারপর ওই বিলাসের বউকে যদি মদের আসক্ত করিয়ে দিতে হবে। হ্যাঁ, তুই যত তাড়াতাড়ি পারিস তুই আমার কাজ কর। ঠিক আছে মা, তাই হবে। তুমি কোনো চিন্তা করো না, অলরেডি তোমার তার মতো কাকার পরিবারকে তোমার তার মতো বিলাসকে মদ আসক্ত করার চেষ্টা আছে। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে তুমি ওই বাড়িতে ফিরে যাও। তোমার পরিবার আপনার কাকিমাকে ঠকিয়ে, মানে ভালোবেসে যে সোনাও টাকা রেখেছিলে তার সঙ্গে ফেলো। তারপর আমি এদেরকে নিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যান করবো। আসল কথা, তুমি তো আমার সৎ মা। তোমার প্ল্যান মতো কাজ আমি করবার সমস্ত সম্পত্তি মালিক হবে, তুমি চাই না, সেটা হবে না। তোমার প্রথম প্ল্যান, কৈলাসের বউকে বাড়ি থেকে তাড়াতে হবে। আর কি বললে? কাকা কাকিমাকে বিষ খাওয়াবে? মা গো মা, সবাই বলে সম্পত্তি দিক থেকে সম্পত্তি পাবে কৈলাসের বাচ্চা। আচ্ছা, ওই তোমার নামে যে সোনা জমি হোটেল আছে সেগুলো তুমি আমায় দেবে না, তোমার বাপের বাড়ি নিয়ে গিয়ে তোমার ভাইপো ভাইদেরকে দাও। তাই আমার হাতে হয়তো তোমাকে, কারণ আমি তোমার একমাত্র
নদীর জলের কলকল শব্দ, আর সেই সাথে নোনা মাটির গাছ, সুন্দরী গড়ান, সব মিলিয়ে যেন আমাদেরকে একটা নতুন করে আপ্যায়ন করছে। দেখো বলতে দেখো কথা বলো, আজ কয়েকটা দিন হয়ে গেল তুমি কারোর সাথে কোনো কথা বলছো না। একবার কথা বলবো বৌদি, দেখো ওই দূরে নদীতে তারা যেন নৌকা নিয়ে মাছ ধরছে। দেখো বৌদি, দেখো কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে বৌদি। বৌদি কথা বলবি, বৌদি কথা বলো। কয়েকটা দিন হয়ে গেল তুমি কারোর সাথে কোনো কথা বলছো না, এই একবার কথা বলো। আচ্ছা বৌদি, ওইভাবে অঙ্গনে কি দেখছো? বন্ধু আচ্ছা তুমি ওই লাল ফুলটা তাই তো? ঠিক আছে বৌদি, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ওই লাল ফুলটা তুলে নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু। রঙিন ফুল দেখে বৌদি রঙিন স্বপ্নগুলো ভেঙে গেছে বলে বৌদি আমি এখন কি করছি? আমি বলছি নদীর জল একটু বৌদির চোখে উঠে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি একটা ফুল দাও। না না, তুমি কোনো দাম দিতে হবে না, তুমি একটা ফুল দাও। না না, তোমাদের লস হয়ে যাবে, এই পুকুর বিক্রি করে তোমার সংসার চলে। হ্যাঁ, তা তো সংসার চলে আমার, তাও তুমি একটা ফুল দাও, একটা ফুল দাও। না না, আমি
আমি সব হারিয়ে সর্বহারা নিঃস্ব নিত্য অসহায় কথা বলো না ঠিক আছে একদিন তোমাকে আমি সব কথাই বলবো এই পুতুল বিক্রি করে এই পুতুল বিক্রি করছে তার সামনে সেই পয়সা দিয়ে অসহায় মানুষগুলো ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটু চিকিৎসা করে দেবো কারণ আমি যে রাস্তার লোক রাস্তায় আমার জীবন রাস্তায় আমার মরণ কেউ নেই আমি যে অসহায় পাবো আমি যে অসহায় মানুষ হয়ে যদি মানুষের কিসের মানুষ ভাবো কিসের তাহলে সমাজটাকে অনেক অনেক বেশি সুন্দর করতে চলে গেল ঠিক আমার মতো নিজেকে দিকে ভালো করলে ভালো কারো কাছে ভালো হই আর না হই তোমার কাছে তো ভালো হ্যাঁ সেটা অবশ্য ঠিক করে তবে তোমরা মনে ভিড় হতে গেলে লাগে অ্যাডজাস্টমেন্ট আচ্ছা আচ্ছা মনে রাখি তুমি বলো তো মনে রাখি আমাদের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট নেই দুটো মনে ভিড় হতে গেলে আর কিছু সময় লাগবে আর তোমার কি চাওয়া আমার কি চাওয়া সেটা বুঝে তো সময় সাপেক্ষ আরে মনে রাখি সেটা সবই বুঝেছি তবে একটা কথা কি জানো মনে রাখি সব কিছুর মধ্যে একটাই আর সেটা হলো ভালোবাসা মনে রাখি ভালোবাসা হলো এমন একটা পবিত্র শব্দ সেই ভালো পৃথিবীর যত রকম বাধা বিপত্তি থাকুক না কেন ওই একটা শব্দ ওই একটা পবিত্র শব্দ ভালোবাসা থাকলে পৃথিবীর যত রকমের বাধা বিপত্তি থাকুক না কেন সেই বাধা বিপত্তিকে অতিক্রমণ করে ভালোবাসার প্রশস্ত পথে এগিয়ে যাওয়া যায় তাই আমার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন তোমাকে ভালোবেসি যত কলঙ্কই আসুক না কেন তবু আমি বলবো তোমার লাগিয়া কলঙ্কের হার গড়াই করিতে আরে বাবা এখন নৌকা নদীতে নামানো যাবে না এখন তো ভাঙা চলছে তাহলে আমরা সব একসাথে নৌকা আমাদের কাছে কয়েকটা রাত দেওয়া সত্যি সারাদিন নদীতে রাত আর জমিতে ফসল চাষ করে আমাদের যে কি আনন্দ হয় তুমি ভাবতে পারছি তবে আমার দাদু আমাকে বলেছে আমার দাদুর মধ্যে তুই এত শিক্ষিত হয়েছিস তুই এত লেখাপড়া শিখে তুই এত মেয়েটা মাথা কিন্তু আমার মনে এতটুকু ভিটা নেই এতটুকু গন্ধ নেই এতটুকু তুই গন্ধ থাকি কেউ গন্ধ করি তবে হ্যাঁ আমার দাদু সব সময় আমাকে নিয়ে চিন্তা করে আমি তাদেরকে বলেছি দাদু তুমি আমাকে একদম চিন্তা করবে না কেন চিন্তা করবে না কেন চিন্তা করবে আমি তো সবাই আনন্দ করে থাকি আর তোমাদের নিয়ে আমার সুখের সংসার একদম তুমি আমাকে নিয়ে চিন্তা করবে না তুমি ছাড়া আমার এই জগতের কেউ নেই গেল আমার মা বাবা না গেল তুমি আমাকে আমাকে আদর করে মানুষ করছো তোমার কথা আমি একেবারে ভুলতে পারবো না আমার বোন মনে রাখছি সারাদিন কাজ করে নদীতে নৌকা চালিয়ে জমিতে ফসল চাষ করে যখন বাড়িতে ফিরি আমাকে জমি ধরে দাদা করে সেই যে আনন্দ করে আমি ভাবতে পারছি এমন সুন্দর একটা দুটো কলকাতা সে কত কত আনন্দের কত দিনের আমার কত করে ভাব আমি সারাদিন আনন্দ করে দিয়েছে আমার বোনের জন্য আমি ভেবে টাকা যাচ্ছি আমার বোনকে আমার দিয়ে দেবো আমার বোন লাল লাল বেনারসি শাড়ি পরে মাথায় শুধু পায়ে আলতা আমার বোন যখন করেছে আমার কাছে বলবো আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি না তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি ওই শত আনন্দ পেলে আমার বোনের শ্বশুর বাড়ি ছাড়া আমার মনে আনন্দ হলে আমি যে ছাপা আমার একটা দুঃখ আমার আমি কেমন করে আমার বোনকে আমি কেমন করে আসলে দেখি না বড় দাদা আর বাবা মায়ের কন্যা বড় হওয়ার পর সেই মেয়েকে শ্বশুর বাড়ি ফটো যেমন আনন্দ হয় ঠিক তুমি প্রতিটি দুঃখ পায় সেই বাবা মা আর বড় দাদা আর কিছুক্ষণ পরে একটু জোয়ার আসতে হবে
না আমাকে আমাকে এবার ওই মহিলাটা বাবা থেকে নিয়ে আমি আবার নদীতে নৌকা চালাতে যাবো। কি আনন্দ আমার, সত্যি আমি খুব খুশি আছি, খুব খুশি। আমায় ভাষাই দিলে আমায় কৃপাই দিলে আমায় ভাষাই আমি
আমি আপনাদের কেমন করে উপকার করতে পারি? আমাদের জীবনে সুখ শান্তি আর বৌমার স্বপ্ন ফিরে পেতে একটু সাহায্য করবে বাবা। আমি আপনাকে কেমন করে সাহায্য করবো? কেমন করে? আমাদের বৌমাকে এখন কৌশল বলে দেখো আর ওটা বলবে বাবা। ঠিক বলেছো, ধরো আমার তো সবকিছু যেমন অচেনা লাগছে। ভুল করছো, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, আগের মতোই ভালোবাসি। তুমি তো কত সুন্দর গান গাইছো, তুমি একটা গান করো না গো, আমি শুনি। কি সুন্দর এই পরিষ্কার আছে, আকাশের বাতাসে, হ্যাঁ কত সুন্দর। ওই যে দেখো ওই গাছের পাতাগুলো শাখা হয়, আপন ফেলে চলে চলেছে। দেখো সেই সঙ্গে আজ আমার মনেও না কত আনন্দের সুখ হচ্ছে। Oh
দাদু ভাই অমুক তো চিৎকার করছে কেন? হ্যাঁ দাদা ভাই, বল তুই কেন চিন্তা করে আসলে ওকে? আরে মেয়েটাই তো কে? ওনাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ দিদি ভাই, তুমি কে? তোমাকে তো আমরা চিনতে পারলাম না। কৈলাস? আসলে আসলে এই ময়ূরী বলছি আসলে আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে মানে ওই মেয়েটা ওই মেয়েটা না ওই আমাদের এখানে মানে সুন্দরবনে বেড়াতে এসেছে। আগে বলবে তো। বুঝতে পেরেছো না? খুব ভালো করে সব জায়গা ঘুরো, দেখবে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ গো, ঠিক বলেছে আমার দাদু। সুন্দরবন ঘুরতে কার না ভালো লাগে? তা দিদি ভাই, তুমি যে একা এসেছো, তোমার সঙ্গে আর কেউ নেই বুঝি? না, আমাকে বলে এসেছে তো। কৈলাস? হ্যাঁ, আমাকে বলে আসছে। এ কি? তুমি আমার বিউলির দাদু ভাইকে কৈলাস বলে ডাকছো কেন? না, ও আমার কৈলাস। না, আপনি ভুল করছেন। ও আমার দাদা বিউটি কৈলাস। মা! কি হয়েছে মা, কি হয়েছে? মা, বাবা দেখো না। কি হয়েছে? ওরা কেড়ে নিয়ে গেছে। ওরা আমার কৈলাস কেড়ে নিয়ে যেতে চাইছে। ওরা বলছে, ওরা কেড়ে নিয়ে যেতে চাইছে। না, না, আমি বলছি, আপনি ভুল করছেন, ভুল। এটা আমার দাদা বিউটি। হ্যাঁ, হ্যাঁ, ও আমার দাদু ভাই বিউলি। বুঝে গেছি, আমি সব বুঝতে পেরেছি। বিলাস, তোমার বৌদিকে নিয়ে তুমি বাবা বাড়ি যাও। না। ওই চলো বৌদি, চলো, বাড়ি চলো, বৌদি। কিন্তু কৈলাস যাবে না। যাবে বৌদি, যাবে। দাদা নিশ্চয়ই যাবে। আচ্ছা, দাদার সঙ্গে ওনাদের দাদা দাদা বাস্তব জীবনে মানুষের বেঁচে থাকতে গেলে কখনো কখনো একটু অভিনয়ের প্রয়োজন আছে। এসব তুমি কি বলছো? জীবনের অঙ্গমঞ্চে নিজের ভালো বা অন্যের ভালোর জন্য একটু অভিনয়ের প্রয়োজন আছে দাদা। ওই ছেলেটা কি যেন বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বলছি, তার আগে বলুন আপনারা কে? ও হলো আমাদের দাদু। আর এই আমার দাদা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই তিনজনের সুখের সংসার। আপনাদের সুখের সংসার, কিন্তু তার আগে আমি বলতে চাইছি আমাদের সংসারকে সুখের প্রতি আপনার কাছে শুধুমাত্র একটু ভিক্ষা চাইবো। বলুন দেবেন? হ্যাঁ ভিক্ষা, আপনার এই নাতি আমার বৌমার সাথে করবে স্বামীর অভিনয়। অভিনয়? এ আমি বলে সম্ভব? বাঁচান, বাঁচান, আমাদেরকে বাঁচান। আমার বৌমার জীবন বাঁচান। আজ আমার বড় ছেলে মারা যাওয়ার পর আমার বৌমা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার নাতিকে দেখে আমার কৈলাসকে সে ফিরে পেয়েছে। আপনাকে আমি হাত করে মিনতি করছি, আপনার ওই নাতি কিছুদিনের জন্য আমার বৌমার সাথে করবে স্বামীর অভিনয়। আমার বৌমার স্মৃতি ফিরে এলে আপনার নাতি আপনার কাছে ফিরে আসবে। না! ও, আমি আমার দাদাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। দাদা, দাদা, আমি তোকে ছেড়ে
বলতে পারিনি সংসার বাড়িতে কখনো হাসাই কখনো কাঁদাই। চুপ করো ভাইয়া, কি শুনছো? তুমি অমন হলে একদম হলো না, তুমি অমন হলে একদম হলো না। ভালোবাসার মতো ভালোবাসলে সেই পবিত্র ভালোবাসার মাঝে কোনো বীর বিবাহের সুর বাজে না ভাইয়া। কিন্তু এই সমাজ সংসার যদি সেই ভালোবাসাটা স্বীকৃতি না দেয় তাহলে কি সেই ভালোবাসা থাকে না? কি বলে কি? তাহলে এই সমাজ সংসারকে দূরে সরিয়ে আমরা অনেক দূরে চলে যাবো। আমরা অনেক দূরে চলে যাবো। নইলে আমাদের স্বার্থপর বলবে। বলো কি? কি বলছো তুমি? বলো কি বলছো তুমি? আপনাদের আমাদের স্বার্থপর বলতে অনেকে তুমি বলো না কি বলো না? তুমি তোমার ভালোবাসা শিখেছিলে নাকি? তুমি তোমার একটু করে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে। তুমি তোমার শিখিয়েছিলে আমরা দুজনে একটু ছোট্ট একটা নীল রচনা করবো, ভালোবাসার নীল রচনা করবো। তার কেন রাখি কেন তুমি আমার সেই ভালোবাসা নিয়ে ছোটবেলার পুতুল খেলা নাই ভেঙে চুরমার। ছোটবেলায় পুতুল খেলা আছে তোমার মতো এত কমল এত মিথ্যাচার তাহলে সবই তোমার মিথ্যা অভিনয় ছিল। বল রাখি এক নিমেষে তুমি আমার ভালোবাসাকে অসহায় তুমি বুঝতে পারছো না বৈরাকি? ভালোবাসার কতখানি মূল্য তুমি বুঝতে পারছো না বৈরাকি? ভালোবাসার মূল্য দিতে শেখো বৈরাকি। তুমি বলো তোমার এখন আমি কি করবো বৈরাকি? আমি কি করবো বৈরাকি? হাজার পরিবারের জন্য হাজার পবিত্র ভালোবাসা নষ্ট হয়ে ভালোবাসা সবাই হয়ে যায়। এটা হাজার পরিবার বলি না, শুধু একটা কথা কি জানো বৈরাকি? ভালোবাসা কি, ভালোবাসা কেন এটা না বুঝলে ভালোবাসা হয় না। তাই সমাজের মানুষের কাছে একটা কথা বলি, ভালোবাসার দাম অনেক। কিন্তু
ছোট্ট ছিলাম, ছোটবেলায় আমার বাবা মা হাত ধরে এই গঙ্গাসাগরের মেলায় গেছিলাম পুতুল বিক্রি করতে। আমার বাবাও ছিল একজন পুতুলালা। বেশ বেশ আনন্দে কাটছিল আমাদের দিন। হঠাৎ গঙ্গাসাগরে প্রলয় ঝড়। মানুষের বড় হই, বড় হওয়ার পরে সেই পুতুলারা আমাকে না বিয়ে দিয়েছে। বিয়ে করে অনেক সংসার করছিলাম। তারপর জানি তারপর কি হলো, এরপরে আমার সংসার করতে পারছিল। পুতুল বিক্রি করে যেটুকু পাই সেটুকু দিয়ে আমার সংসার চালাচ্ছিলাম। আমার স্ত্রী ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, খুব আনন্দে কাটছিল। তারপর আমাদের তোর আলো করে ছোট্ট একটা মেয়ে জন্ম নিল, খুব আনন্দে কাটছিলাম। কিন্তু তারপর ওই মরণ করোনা পারিনি, আমার স্ত্রীকে বাঁচাতে আমি পারিনি। তারপর কিছুদিনের মধ্যে আমার সেই ছোট্ট বাচ্চাটাও মারা গেল। আমি কি করে সহ্য করবো, কি করে সহ্য করবো? আমি যে কাপড়িওয়ালা, সেই রবীন্দ্রনাথের কাপড়িওয়ালা, গ্রামের কি ছোট্ট মেয়েকে আমি ভালোবাসি মা, ছোট্ট মেয়ের উপর ভালো। চিনতে পারিনি, তোমাকে চিনতে পারবো না। দুনিয়ায় চেনা মানুষ হয়ে যায় অচেনা, আর অচেনা মানুষ হয়ে যায় চেনা। এই যে কিছুক্ষণ আগে তোমার আমার কাছে একটা অচেনা ভাবছিল, কিন্তু কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখন একটা আমার দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। ওই যে আপনার দাদু আর আমার বাবা মা আজই সিদ্ধান্ত নিল যে তোমার আর আমার মধ্যে। ও আপনি তাহলে সেই? আচ্ছা কি বিচিত্র এই সমাজ, তাই না? ক্ষণিকের দেখায় তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, আর সেই সম্পর্কটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর পথ তৈরি হলো। আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না, কি নাম তোমার? ময়ূরাক্ষী। সত্যি সত্যি ময়ূরের মতো তোমার এই কাজল কাজ। এই ময় এতটাই গভীর যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য, আর আমি সেই রহস্যে হারিয়ে যেতে চাই। আমার নাম বিলাস, তাই তো বলছি আমি তোমার ওই ময়ূরের মতো নয়নে আমি চিরদিনের জন্য হারিয়ে যেতে চাই। La 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 esto rompe a ver.
শক্তিমান তুমি সবচেয়ে এসেছো রূপকথা মায়াতে আমাকে দেখেছো শক্তিমান তুমি সবচেয়ে এসেছো রূপকথা মায়াতে আমাকে দেখেছো করোনা করোনা শুরু করে ওই মেয়েটাকে সুস্থ করে পবিত্র রাখি দাদু মা মা মৌরাক্ষী ওই অভিরাম বাবু ছোট ছেলের সঙ্গে সুখে সংসার সুখে সংসার দাদু দাদু ওরা বলেছে তোকে তোকে কোনো এক মন্দিরে গিয়ে ওরা বিয়ে করে দেবে তুই সুখে থাকিস মা তুই সুখে দাদু দাদু তাই তোমাকে মা মৌরাক্ষী মা দাদু তুই তুই এই বড় লোক দাদা বাবুকে পেয়ে তুমি পুরোটাকে ভুলে যাস না, ভুলে যাস না। দাদু দাদু তোমাকে ছেড়ে এই সোনা গায়ের জল মাটি এই প্রকৃতিকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না তবু তোমাকে যেতে হবে হ্যাঁ কারণ দাদু তোমাকে ছেড়ে দিতে আমার ভালো না লাগলেও যেতে হবে কারণ তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার সব তুমি তো তোমাদেরকে কথা দিয়েছো তাই তোমার কথা রাখতে আমাকে যেতেই হবে দাদু আমাকে যেতে কিন্তু দাদা এই সুন্দর সোনা আছে আমার এই দাদু এসেছে তোকে আমার ভালো লাগে না কোথাও যেতে দাদা তবু তো তোকে যেতে হবে বোন মেরেছে এটাই জীবন জানিস রে বোন তোকে কোনো একটা ছেলে একটা বিয়ে তো সেখানে হঠাৎ হয়ে গেল তবু আমি ভেবেছিলাম অনেক চাপ চমক আমি বিয়ে দেবো সেটা তো আমার বলুন না রে বোন দাদু ভাই বলো না দাদু হবো না দাদু আমি অনেক আশা করেছিলাম দাদু আমি অনেক আশা করেছিলাম আমার এই ছোট্ট বোনটাকে আমি বিয়ে দেবো কিন্তু আমি পারলাম না কি বলি বোন এ তো জন্ম তো বিবাহ তো কপালে ভালো আমি তুমি চলে গেল আমি তো তোর সঙ্গে থাকবো দাদু আমি আমার বোনের সঙ্গে থাকবো দাদু ভাই যাওয়ার আগে তুমি একটা কথা বলে নি জীবন বুঝতে যাই হয় আগে যদি ওই পুরোটা মৃত্যুর প্রস্তাব পাস তো মুখে একটু আগুন দিয়ে ওরা যে গাড়ি নিয়ে তোদের জন্য দাঁড়িয়ে আছে আমার বন্ধুর সঙ্গে আমি সঙ্গে এখানে থেকে যেতে ভালো না লাগবে আমাকে তো যেতে হবে দাদু কারণ তোমার কথা আমি তো অমান্য করতে পারি না পারিস না চোখে জল চোখে জল আমি তো পাবা ওরে কোনো বাবা তার বন্ধু চোখের জল বুঝতে পারি না বছরে নয়ন কান্না হাসি খেলা এই তো জীবন
আরে জানবি আমি কে কি
ভালো ব্যবহার করতাম। তারপর তুই তখন ছোট, খুব ছোট, তাই তোর কাকা কাকিমার কাছে রেখেই আমরা দুজনেই ওই দার্জিলিংয়ে বেড়াতে গেলাম। তোর বাবা ভালো গান গাইতে পারতো, তাই তোর বাবার হাত ধরে ধরে আমি গান গাইতে গাইতেই তোর বাবাকে ফেলে দিলাম খাটে। শেষ। শেষ করতে আমার 1 মিনিটের সময় লাগবে। হ্যাঁ মা, আমি বিরাজকে পাঠিয়ে দিচ্ছি। তুই ওকে মদ খাইয়ে ভুলিয়ে ভালিয়ে তুই ওর মদ জয় করবি। ওকে বস খাইয়ে মদ খাইয়ে ওকে বুদ্ধিটা ভালো করে ঢুকে দিবি। মনে থাকবে তো? বল না রে, মনে থাকবে তো? রাধা 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 রাধা। মদ, এই মদই সর্বনাশ, মদই জীবন। আমার জীবনকে সুন্দর মধুময় করে তুলতে এই মদকে আমি কাজে লাগাবো। আমার জীবনকে আমি রাঙিয়ে তুলতে চাই। একে বিরাট, তুই মদ খাচ্ছিস? তোর এত অসভ্য হয়ে গেছে? তুই না সামন্ত বাড়ির ছেলে? সেই জন্য তো সামন্ত বলিস মানমালার ঐতিহ্য বাঁচাতে আমার হাতে মদের বোতল। হাতে মদের বোতল নিয়ে মাতাল হয়ে এই সামন্ত বাড়ির ছেলের পরিচয় দিতে তোর লজ্জা করে না? তুই চুপ কর। গ্র্যাজুয়েট হয়ে কোনো ইনকাম না করে এই সংসারে কেবলমাত্র এটা বেকারের পরিচয় বাঁচতে তো লজ্জা করে না? লজ্জা করে না? নিজের এন্টারটেনমেন্টের জন্য আমার কাছে হাত পাততে, আমার কাছে হাত পাততে। ছি বিরাট, ছি। এবার সামন্ত বলিস সম্মানের কথা বলিস? তবু লোকে বলবে আমি শিক্ষিত। সামাজিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা আমার মধ্যে আছে। তাছাড়া আমার মধ্যে আছে বিবেক, মনুষ্যত্ব। সমাজের অনেক কাজই আমি এগিয়ে। আর বেকার হলে তোকে যখন লোক অবহেলার চোখে তাকাবে, তখন কোথায় তোর শিক্ষা? যখন তোর কাছে শখের জিনিসটা তুই দিতে পারলি না, তখন কোথায় তোর শিক্ষা? এই সমাজে সাধারণ মানুষের কাছে থাকতে গেলে শুধু শিক্ষা থাকে না। টাকা টাকা তুই টাকা চাস না? আমি টাকা চাই, টাকা। আমি টাকা। তুই সম্মান চাস না? তুই সম্মান চাস না? আমি সুখ চাই, আমি শান্তি চাই, আমি আমার জীবনটাকে ভরিয়ে তুলতে চাই। তার জন্য তোকে মদ খেতে হবে। আমি এই মদ খাবো। তোর টাকা চাইছো? আমার টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। তোকে আমি আমার হোটেলে শেয়ার করে নেবো। শুধু বল বল, আমাকে কি করতে হবে শেয়ার কর, বল। তোর মন হবে আমার হোটেলের হোটেল যাত্রা। তোর বউকে ডেকে মদ খাওয়াবি, তারপর নাচতে বলবি। আগামীকাল থেকে ও যাবে আমাদের হোটেলে। ওর নাম হবে মিস পামেলা। মিস পামেলা, তাই হবে, তাই হবে কিনা তাই হবে। আজ থেকে তোর কথা মতো আমি সব কিছু বলবো। পামেলা, মিস পামেলা, আজ থেকে ওই ময়ূরা কি হয়ে গেল মিস পামেলা। ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী। তুমি মদ খাচ্ছ কেন? হ্যাঁ, আমি মদ খাচ্ছি। আমার জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে আজ আমি মদ খাচ্ছি। কিন্তু তোমার জীবনের সঙ্গে আজ থেকে আরেকটা জীবন জড়িয়ে
সত্যি সত্যি যদি তাই থাকে তাহলে তাহলে তুমি কি চাও না যে আমি আমি সুখে থাকি? নিশ্চয় এ কথা আমার বলতে হয় নাকি? জানো মনে রাখি জানো আমাদের না অনেক অনেক টাকা হবে, সুখ শান্তি আমাদের জীবনে করে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে তো, আমরা তো অনেক সুখী। কিন্তু কিন্তু তার জন্য যে তোমাকে একটা কাজ করতে হবে। বলো বলো কি কাজ করতে হবে আমার? তোমাকে তোমাকে মদ খেতে হবে। তোমাকে তোমাকে হোটেলে নাচ করতে হবে। আজ থেকে আমার জীবনটাকে নতুন করে লাগিয়ে নিল। আজ থেকে আমি আমার বাবার ভক্ত ছেলে বিরাজ নই, আমি আজ থেকে হোটেল মালিক বিরাজ। আমি সুখী, কত সুখী কেউ জানে না, কেউ মানে না। আমি বাইরে সুখী, মনে আমি কেউ মানে না, কেউ জানে না। আমি সুখী। সত্য সবাই চায়, কেউ পায় কেউ পায় না, কিন্তু এখন এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি খুব 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 সুখী। আমাদের বাড়ি এসে তুমি আর তোমার বোন যে স্বর্গে হাত বাড়াতে গেছে, স্বর্গে। বিনাশ বিনাশ, আমার বোন স্বর্গ পেয়েছে কি নরক পেয়েছে সেটা তো সময় বলছে, কিন্তু এখন আমাকে মনে হচ্ছে আমার বোন বলা এ বাড়িতে এসে নরক দর্শন পেয়েছে। নরকের কি ডাক্তা বছর নর্দমায় গোবর গলায় মানুষ আমাদের বাড়িতে এসে তুমি আর তোমার বোন নিজেকে ধন্য মনে করবে। আমার ধরা মারা যাওয়ায় আর আমার বৌদিকে সুস্থ করে তুলতে আজ তোমরা আমার বাড়িতে আসতে পেরেছ, বুঝলে? বিরাস, একটা কথা শুনে রাখো, গোবর গলায় পদ্ম ফুল ফোটে মিস্টার বিরাস বাবু। আর কি বললো, আমরা নিজেকে ধন্য মনে করছি, সেটা তো সময় করবে। আর কি বললে, আমি এ বাড়িতে তোমার বাবা মায়ের সিদ্ধান্তে আসিনি, আমি আমার দাদুর দয়াতে, আমার দাদু তোমাদের প্রতি দয়া করেছিল, সেই জন্য এ বাড়িতে তোমার বৌদিকে সুস্থ করার জন্য এ বাড়িতে আমি অভিনয় করতে এসেছি, অভিনয়। আর কি বললে, তোমার বাবা
তোমার বাবা তোমার মা সিদ্ধান্তে আমার ছোট বোন এ বাড়িতে বউ হয়ে এসেছে না, আমার দাদু তোমাদের প্রতি দয়া করেছিল, তাই আমার ছোট বোন এ বাড়িতে ছোট বউ সেজে এসেছে। ছোট বোন মানে আপনি কি বলতে চাইছেন যে সব আমার বোন একটু সহানুভূতি সহকর্মিতা আমার সঙ্গে বাড়িতে এসেছিল, কিন্তু এক মুহূর্তে তোমাদের সংসার এসে এক মুহূর্তের মধ্যে তার সহানুভূতি সহকর্মিতা সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। এগুলি যে সমাজের বিশুদ্ধ পরিবেশ, কিছু অর্থ লোভে মানুষ আর কিছু প্রশিক্ষিত মানুষের জন্য শিক্ষা ডুবতে পাচ্ছে। পুকুরে তেল পড়লে যেমন অক্সিজেনের অভাবে মাছগুলি মারা যায়, তেমনি আমাদের মতো শিক্ষিত ছেলেমেয়েরা আজকে মনেও বেঁচে আছে। আমাকে ক্ষমা করে দাদা, আমাকে ক্ষমা করে। বিলাসের কথার মধ্যে আমি কোন একটা রহস্য খুঁজে পাচ্ছি। বিলাস কেন মদের বোতল হাতে ধরেছে বিলাস? কেন বিলাসের কথার মধ্যে একটা অনুশোচনা, একটা আবেগ যে হবেই হোক, সেই রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। যাই, আমাকে অভিনয় তো করতে হবে, কারণ কি জানো, আমি তো ছোটবেলায় খুব ভালো অভিনয় করতাম। অভিনয় করতে অভিনয় করতে না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি কি হলো? না আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি যাত্রা দলে একটা যাত্রা করা দেখছিলাম। বলবো কি আমি ভালোবাসা না স্বামী, সেই তো যে নায়ক নায়িকার অভিনয়। আরে বাবা, কোনো ইমোশন কোনো রোমান্টিক সিন বলে কিছুই নেই নায়ক নায়িকার মধ্যে। তাহলে সে কেমন যাত্রা পালাবা? কেমন? আরে গল্প তুমি শুনবে, গল্পটা তুমি শুনবে। আসলে গল্পটা হলো কি জানো, গল্পটা ওই যাত্রাপাড়ার নায়িকা, বুঝলে, ওই যাত্রাপাড়ার নায়িকা বিভিন্ন সংসারে, মানে তার স্বামীর সাথে সংসার করতে করতে বিভিন্ন নাচ গান কত কি খুব আনন্দে থাকে। তারপর একদিন তার স্বামী তো চাকরি করে, চাকরি সূত্রে তার কোন একটা দুর্ঘটনা তার স্বামীটা মারা যায়। চুপ করো না, ও কথা তুমি বলো না, ও কথা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মেয়েদের জীবনে এটাই যে সবচেয়ে বড় দুর্ঘটনা, ও কথা তুমি বলতেই না। আরে বাবা, আমি তো গল্প করছিলাম। তবু এই কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলো তারপর কি হলো? তারপর কোন ডাক্তারকে দেখানোর পরে ওই ফ্যামিলি, আমাদের পরিবারের মানুষজন ডাক্তার দেখানোর পরে ঠিক করলো যে ডাক্তার ওকে পরামর্শ দিল ওই মেয়েটাকে নিয়ে কোনো একটা গ্রামে বা কোনো একটা অন্য পরিবেশের মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে বেড়াতে নিয়ে যেতে হবে। তারপরে বেড়াতে নিয়ে যাওয়ার পর ওই সুন্দরবনের কোনো একটা গ্রামের মধ্যে একটা গেও, মানে কালিয়ার ছেলে অনেক শিক্ষিত ছেলে, সেই ছেলের সাথে ওর মানে ভালোবাসা। না মেনে নেবে কেন? আসলে মেয়েটা তো স্মৃতি হারিয়ে গেছে, মানে মেমোরি শর্ট, মেনে নেবে না। আচ্ছা তুমি হলে কি করছো? তুমি ওই জায়গায় হলে তুমি কি করছো? আমি হলে কি করতাম? আমি হলে ওই যে অভিনয় করে ছেলেটাকেই ভালোবাসি। কেন? আরে পবিত্র ভালোবাসা হলো সবার আগে। ভালোবাসার চেয়ে দাবি আর কিছু হয় না। একদিকে যদি পৃথিবীর সবকিছু থাকে আর অন্যদিকে যদি পবিত্র ভালোবাসা থাকে, তাহলে পবিত্র ভালোবাসার ওজনটাই বেশি হবে। কিন্তু তোমার কথা আমি সব মেনে নিলাম, কিন্তু সবচেয়ে দামি তো স্বামী। সবচেয়ে দামি ভালোবাসা না স্বামী, ভালোবাসা ভালোবাসা। আরে বাবা, মেয়েদের জীবনে স্বামী একটা অলঙ্কার। পবিত্র ভালোবাসা হলো সবার আগে। ভালোবাসা থেকে গড়ে ওঠে বোঝাপড়া, তারপর গড়ে ওঠে দায়িত্ব, কর্তব্য। সবার আগে তাই
ভালোবাসা। ঠিক আছে, আচ্ছা তোমার কথা ঠিক আমি শুনলাম, কিন্তু আমাকে এই কথা মানতে হলে আমাকে দেখতে হবে এই নাটকের শেষ দৃশ্যের শেষ সংখ্যার মধ্যে তোমাকে জানতে হবে আসল ঘটনাটা কি, কোনটা আগে। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। আচ্ছা ধরো একটা মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, কোনো কারণে সেই ছেলেটির সঙ্গে সেই মেয়েটির বিয়ে হলো না, অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হলো, তাহলে সেক্ষেত্রে কে দাবি হবে? ওই যে বললাম এই নাটকের শেষ দৃশ্যের শেষ সংখ্যায় বোঝা যাবে আসলে সেই ভালোবাসাটা মেয়েটি ভালোবাসা আর না সত্যিকারের ভালোবাসা। কিন্তু তোমার আমার ভালোবাসাটা একদম থাকে। তোমার আমার ভালোবাসা জন্ম জন্ম থাকে। হ্যাঁ, তুমি আমি জন্ম জন্ম এমনি থাকবো, আর আমার সুরে সুর মিলে তুমি বলবে বলবো 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 আমি তোমার সাথে সুর গাতে এ বাড়িতে এসেছি, আমি তোমাকে বলবো না বলে এসেছি পাগলে ভেবো না, না বলে হৃদয় দেবো, না বলে এসেছি পাগলে